রান্নাঘরে চা করতে করতে হঠাৎ জয়ার কানে এলো চরণের মোবাইলের গান। আবার নিশ্চয়ই ওই মেয়েটার ফোন। তাড়াতাড়ি করে চাটা ছেঁকে নিয়ে ঘরে গিয়ে দেখলো যা ভেবেছে ঠিক তাই। বাবুর হেসে এসে মুখে যেন কথার ফোয়ারা ছুটছে। ঢপাং করে চায়ের ট্রেটা টেবিলের উপর রেখে দিয়ে স্বামীর দিকে বক্র দৃষ্টি হেনে বিস্কুট চবনপ্রাশের কৌটোগুলো আনতে চলে গেল। চরণ একবার আর চোখে পত্নীকে দেখে নিয়ে নির্বিকারভাবে কথা বলে যেতে লাগলো। সব জিনিস নিয়ে এসে জয়া একলাই চা খেতে লাগলো। চা খাওয়া প্রায় শেষ হয়ে এলো, কিন্তু এখনো বাবুর কথা শেষ হয় না। শেষে আর থাকতে না পেরে বলে উঠল, আরে চাটা যে ঠান্ডা বরফ হয়ে গেল, রাখো তো ফোন। বলে মোবাইলটার দিকে হাত বাড়াতেই চরণ ছিটকে সরে গেল। আচ্ছা এখন রাখছি, পরে কথা বলবো, বলে ফোন রেখে দিয়ে চা খেতে বসলো। কি এমন জরুরি কথা হচ্ছিল যে মহাশয়ের চা খাওয়ারও সময় নেই? না, ওই একজন একটু অ্যাসাইনমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছিল। কোন কোশ্চেন পেপারটা লিখতে হবে ঠিক বুঝতে পারছে না, তাই বলে দিচ্ছিলাম। না বুঝতে পারে তো স্টাডি সেন্টারে গিয়ে জিজ্ঞেস করুক না, তোমাকে ফোন করা কেন? জয়া বিরক্ত হয়ে বলে উঠল, না আমার তো লিখে জমা দেওয়া হয়ে গিয়েছে, তাই জিজ্ঞেস করছিল। যত সব গায়ে পড়া মেয়ে, বলে মুখ বাঁকিয়ে কাপ প্লেটগুলো তুলে নিয়ে জয়া রান্নাঘরে চলে গেল। চরণও উঠে পড়ার ঘরে গিয়ে কম্পিউটার খুলে বসল। রাতে আবার এক কাণ্ড। খাওয়ার পরে রান্নাঘরের কাজ মিটিয়ে শোবার ঘরে এসে জয়া দেখে বাবু হেসে হেসে সুপর্ণা সুপর্ণা বলে কারোর সঙ্গে মোবাইলে কথা বলে চলেছেন। বুঝতে পারল নিশ্চয়ই ক্লাসের সেই মেয়েটা। এত রাতে শুয়ে শুয়ে ফোনে দুজনের গল্প চলছে দেখে মেজাজটা গরম হয়ে গেল। কাছে গিয়ে হাত থেকে ফোনটা ছাড়িয়ে নিয়ে টপ করে টিপে লাইনটা কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে গর্জে উঠল, এত রাতে বান্ধবীর সাথে কিসের এত গুলতানি, হ্যাঁ? হঠাৎ ফোন হাতছাড়া হওয়ায় চরণ বিরক্ত হয়ে কিছু বলতে যাবে কি পত্নীর রণচণ্ডী মূর্তি দেখে আত্মসম্বরণ করল। নরম গলায় বলল, কি যে বলো তুমি তার ঠিক নেই। এই বয়সে কোন বান্ধবীর সাথে আর গুলতানি করব? বন্ধু বলো বান্ধবী বলো, আছে তো আমার একজনই। চরণ জয়াকে শান্ত করার চেষ্টা করল। বিছানা পাততে পাততে জয়া উত্তর দিল, একজন কি অনেকজন সে তো দেখতেই পাচ্ছি। দিন রাত খালি ফোনের পর ফোন। আমার সাথে দুর্দণ্ড শান্তিতে বসে কথা বলারও সময় নেই, অথচ বান্ধবীদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা মধুর আলাপের বেলা সময়ের অভাব হয় না। ক্লাসে বসে গল্প করেও মন ভরে না, আবার ঘরে এসেও ফোন। আর ওই সুপর্ণাটা কে? ও কেন বারবার ফোন করে তোমাকে? দাঁড়াও আর একবার ফোন করুক, আচ্ছা করে ওষুধ দিয়ে দেব। আরে না, ওরকম করে বলো না, মেয়েটা বড়ই দুঃখী। সব দিন ক্লাস অ্যাটেন্ড করতে পারে না, তাই ফোন করে একটু জেনে নেয়। আমি তো ক্লাসে রেগুলার যাই, আর পড়াশোনাতেও ভালো, তাই ওরা বুঝতে না পারলে জিজ্ঞেস করে। ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে জয়া বলে উঠল, হ্যাঁ তুমি তো সব জানতা, তুমি ছাড়া মেয়েগুলো আর কাকে জিজ্ঞেস করবে বলো? আয়নার সামনে বসে চুল ঠিক করতে করতে বলে চলল, দুদিন বাদে রিটায়ার করবে। এখন বাবুর পড়ার নেশা আবার উতলে উঠেছে। এমএতে ভর্তি হলেন, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আসলে ওসব বাহানা, আমি বুঝি না ভেবেছ? আমি সব বুঝি। ক্লাসে গিয়ে কচি কচি মেয়েগুলোর সাথে খালি ফষ্টি নষ্টি, আমাকে আর মনে ধরবে কেন? জয়ার গলাটা ভারী হয়ে এলো। চরণ উঠে গিয়ে পত্নীকে ভোলাবার চেষ্টা করলো। কি যে বলো তার ঠিক নেই। আর কি আমার ফষ্টি নষ্টির বয়স আছে? আর এই বুড়োর সাথে কে ফষ্টি নষ্টি করবে বলো দেখি, একজন ছাড়া? জয়া আহত সর্পিনীর মতো সরে গিয়ে বলে উঠল, সব জানি আমি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। ইভিনিং ক্লাসের পর রাত করে বাড়ি ফেরা, ছুটির দিনে যখন তখন কিছু বাহানা দিয়ে বেরিয়ে যাওয়া, ঘরে থাকলেও সর্বক্ষণ ফোন আলাপ। আমি কিছু বুঝি না ভেবেছ? বিছানায় উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে আপন মনে বলে চলল,
দাঁড়াও, একদিন হাতে নাতে ধরি, দুজনকেই উচিত শিক্ষা দেব। পত্নীর মাথা কিভাবে শীতল করবে বুঝতে না পেরে চরণও চুপচাপ মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। এইভাবে দুজনের নোকঝোঁক ঠোকাঠুকি দিন দিন বাড়তেই থাকে। কখনো সখনো বাক্যালাপও বন্ধ হয়ে যায়, কিন্তু হাজার মানা সত্ত্বেও চরণের সহপাঠী বন্ধু বান্ধবীদের সাথে ফোন আলাপ বন্ধ হয়নি। শেষে তিতি বিরক্ত হয়ে জয়া হাল ছেড়ে দিল। এখন বাড়ি ফিরতে বেশি দেরি হলে বা ছুটির দিনে সন্ধ্যায় বা দুপুরে বেরিয়ে গেলে কোথায় যাচ্ছে আগের মতো জিজ্ঞেস করে না। সাংসারিক কথাবার্তা ছাড়া ওর ক্লাসের পড়াশোনার ব্যাপারেও আর কিছু বলে না। কিন্তু মুখে কিছু না বললে কি হবে, মনের মধ্যে উথাল পাথাল ভাব দিন দিন বাড়তে থাকে। মাঝে মাঝে জয়া ভাবে একদিন ওর স্টাডি সেন্টারে গিয়ে দেখবে ও সত্যি ক্লাস করছে না মেয়েগুলোর সাথে বাইরে আড্ডা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পরক্ষণেই ভাবে স্টাডি সেন্টারের লোকেরা তাকে দেখে কি ভাববে, আর যদি পতিদেবের মুখোমুখি পড়ে যায় তো সে এক বিতিকিচ্ছিরি অবস্থা হবে। জয়া নিজেকে নিরস্ত করে। সেদিনটা ছিল রোববার। তাড়াতাড়ি করে চরণ বাজার করে নিয়ে এলো। জয়া লক্ষ্য করলো ব্যাগগুলো রেখে চরণ ওর পড়ার ঘরের টেবিলের ড্রয়ার খুলে কিছু যেন রাখলো। মনে মনে ভাবতে লাগলো কি জিনিস রাখলো। বাজার ফেরতা টাকা পয়সাগুলো তো শোবার ঘরে পয়সার বাটিতে রাখে, ওটা তাহলে কি? জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। ভাবলো দেখি ও নিজে থেকে কিছু বলে কি না। খানিক পরেই চান করতে চরণ বাথরুমে ঢুকলো। জয়া আশ্চর্য হলো, আজ এত তাড়াতাড়ি চান করছে কেন? কোথাও বেরোবে নাকি? জয়া দৌড়ে পড়ার ঘরে গিয়ে ড্রয়ারটা খুলে দেখে অনেকগুলো টাকা। ঝট করে ড্রয়ারটা বন্ধ করে দিয়ে রান্নাঘরে চলে গেল। ভাবতে লাগলো সংসার খরচের টাকা তো এখনো শেষ হয়নি, তাহলে হঠাৎ মাঝ মাসে এত টাকা তুললো কেন? ঘরে তেমন তো কোনো এমার্জেন্সিও হয়নি, তাহলে কাউকে দেবে নাকি? কোনো বান্ধবীকে কি? তাই কি লুকিয়ে তুলে এনে রেখেছে? তাকে কিছু বলেও নি? কিছু মাথায় ঢুকলো না। চান করে তাড়াতাড়ি তৈরি হয়ে আমি একটু বেরোচ্ছি, এসে ভাত খাবো বলে চরণ বেরিয়ে গেল। জয়া সন্দেহ হলো অন্য সময় রোববারের ক্লাসের জন্যে আরও সকাল সকাল বেরোয়, বিকেলে ফেরে, কিন্তু আজ দেরি করে বেরোলো। তার মানে আজ ক্লাসে যাবে না। বাবুর নিশ্চয়ই অন্য কোন প্রোগ্রাম আছে। ঠিক আছে বলে জয়া দরজাটা বন্ধ করেই দৌড়ে গিয়ে ড্রয়ারটা খুলে দেখল। হ্যাঁ, যা ভেবেছে ঠিক তাই। টাকাগুলো নেই, বাবু নিয়েই বেরিয়েছেন। কিন্তু অতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছে, কাকে দেবে? মন চঞ্চল হয়ে উঠল। ভাবলো দেখতে হয় ব্যাপারটা। তাড়াতাড়ি করে কাপড়টা পাল্টে দরজাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়ল। বাড়ি থেকে বেরিয়ে মিনিট 10 হেঁটে বড় রাস্তায় আসতে হয়। জয়া বড় রাস্তার কাছাকাছি গিয়ে দূর থেকে দেখতে পেল চরণ বাস স্টপেজে দাঁড়িয়ে। একটা বাস আসতেই ঝপ করে উঠে পড়ল। অমনি সেও তাড়াতাড়ি করে বড় রাস্তায় গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বলল সামনের বাসটার পিছন পিছন যেতে। আধ ঘন্টা টাক চলার পর জয়া লক্ষ্য করলো চরণ বাস থেকে নামছে। সেও একটু এগিয়ে গিয়ে ট্যাক্সি থেকে নেমে পড়ল। একটা দোকানে দাঁড়িয়ে আড়াল থেকে দেখলো সামনে একটা নার্সিং হোম। চরণ তার ভিতরে ঢুকে গেল। আশ্চর্য হলো ওখানে কেন ঢুকলো। তাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হয়েছে বলে তো সে শোনেনি। তাহলে ভিতরে গিয়ে একবার দেখতে হয়, কিন্তু এখন ভিতরে গেলে ওর সামনে পড়ে যেতে পারে, তাই এখনই যাওয়া ঠিক হবে না। চুপচাপ দোকানের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে জয়া দেখল চরণ একজন বয়স্কা বিধবা মহিলা আর একটি মেয়ের সাথে বেরিয়ে আসছে। মেয়েটার বয়স বছর 22-24 হবে। শ্যামল দেওহারা চেহারা, খুব দুর্বল বোধ হয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। চরণ আর বিধবা মহিলাটি তাকে ধরে ধরে নিয়ে এসে একটা অ্যাম্বুলেন্সে উঠে বেরিয়ে গেল। জয়ার মাথায় কিছু ঢুকলো না। ওরা কারা? আগে তো কখনো দেখেছে বলে মনে হয় না। চরণও ওর ব্যাপারে কখনো কিছু বলেনি। ওদেরকে নিয়ে ও কোথায় গেল এখন? ব্যাপারটা জানতে হচ্ছে।
নার্সিংহোমে ঢুকে রিসেপশনের মেয়েটিকে জিজ্ঞেস করলো, ভাই, এক্ষুনি ওই যে দুজন মহিলা একজন ভদ্রলোকের সাথে অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে গেলেন, ওরা কে, কোথায় গেলেন? মেয়েটি তার আপাদ মস্তক নিরীক্ষণ করে সন্দেহের চোখে জিজ্ঞেস করলো, আপনি কে? আপনাকে তো চিনি না। ওই ভদ্রলোক আমার পরিচিত। আসলে আমার এখান থেকে ওর সাথে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অন্য জায়গা থেকে আসছি তো, তাই একটু দেরি হয়ে গেল। এসে দূর থেকে দেখলাম ও বেরিয়ে গেল। একটু বলুন না ওরা কোথায় গেল? ও আচ্ছা, বলে রিসেপশনিস্ট মেয়েটি এরপর যা বলল শুনে জয়া তো হতভম্ব। মেয়েটির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে এখানে 1 সপ্তাহ আগে। আজ ছুটি হলো, এখন অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরে গেল। মেয়েটি খুবই গরিব ঘরের, বাবা নেই, বিধবা মায়ের সঙ্গে একলা থাকে। ওই ভদ্রলোক ওর সম্পর্কের কাকা হয়। খবর পেয়ে এসেছে, নার্সিংহোমের সব খরচ খরচা মিটিয়ে এখন বাড়ি নিয়ে গেল। কিন্তু ভদ্রলোক ওর কাকা কি করে জানলেন আপনি? এই তো দেখুন ওনার লেখা। মেয়েটি রেজিস্টার খুলে দেখালো। মেয়েটির নাম কি? সুপর্ণা, সুপর্ণা ঘোষ। জয়ার মাথাটা ঝিমঝিম করে উঠল। আর কিছু না বলে পিছন ফিরে গেটের দিকে হাঁটা দিল। ঠিকানাটা তো নিয়ে যান দিদি, না হলে যাবেন কি করে? রিসেপশনিস্টের ডাক শুনেও জয়া কোনো উত্তর দিল না। বাইরে এসে বাস ধরে সোজা বাড়িতে ফিরে এলো। ঘরে এসে চান করে চরণের প্রতীক্ষা করতে লাগলো। মনটা ক্ষীণতায় ভরে গিয়েছিল। নিজের প্রতি খুব রাগ হচ্ছিল। লোকটাকে সে এতদিন বেকার সন্দেহ করে এসেছে। একটা পিতৃহীন গরিব সহপাঠী মেয়েকে বাবার মতো এগিয়ে গিয়ে বাঁচিয়ে সে যে মহৎ কাজ করেছে, তার জন্য স্ত্রী হিসেবে তার তো গর্বিত হওয়া উচিত। নিঃসন্তান জয়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটাকে একবার দেখার খুব ইচ্ছা হতে লাগলো। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে চমকে উঠল জয়া। উঠে গিয়ে দরজা খুলে দেখে চরণ, বিধ্বস্ত ক্লান্ত চেহারা। যাও তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি, বলে রান্নাঘরে চলে গেল। খাওয়ার টেবিলে বসে জয়া স্বামীকে বলল, সুপর্ণা এখন কেমন আছে গো? আমাকে একবার ওদের বাড়ি নিয়ে যাবে? জয়ার কথা শুনে খাওয়া ভুলে চরণ হাঁ করে তাকালো তার মুখের দিকে। যে সুপর্ণার নাম শুনলে ও তেলে বেগুনে জ্বলে ওঠে, হঠাৎ তার জন্য এত চিন্তা কেন? ব্যাপারখানা কি? তার শরীর খারাপের কথা জানলই বা কি করে? জিজ্ঞেস করলো, হঠাৎ সুপর্ণার বাড়ি যেতে চাইছো কেন? ওর শরীর খারাপ কেমন করে জানলে? সেসব পরে শুনো, আগে বলো কবে নিয়ে যাবে? কালই চলো। কিন্তু ওখানে গিয়ে তুমি কি করবে? দেখবো মেয়েটার যদি আরও কিছু লাগে। তারপর মৃদু হেসে ভ্রুভঙ্গি করে বলল, সব ক্রেডিট শুধু কাকাই নেবে নাকি? কাকিকেও একটু নিতে দাও। অবাক হয়ে চরণ অপলকে তাকিয়ে রইল জয়ার দিকে। অভিভূত হয়ে গেল স্ত্রীর বাৎসল্য ভরা কথা শুনে। কি গো, কি দেখছো অমন করে? দেখছি তোমাকে। আমাকে আবার নতুন করে দেখার কি আছে? আছে গো, বলে উঠে দাঁড়িয়ে স্ত্রীকে বুকে টেনে নিল চরণ। সত্যি জয়ার এই রূপ সে আগে দেখেনি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।